লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, সময় মতো নির্বাচন হবে। এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। বোঝাই যাচ্ছে লন্ডন বৈঠকে স্বস্তি এনে দিয়েছে বিএনপি শিবিরে, কিন্তু লন্ডন বৈঠক পুরো রাজনীতিতে কি প্রভাব ফেলেছে, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। লন্ডন বৈঠকের পূর্বাপর এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন সাইদ খান, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেছেন যে এখন একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই। মানে বোঝাই যাচ্ছে বিএনপি এক ধরনের স্বস্তির মধ্যেই আছে। নির্বাচন কেন্দ্রিক যে ধোঁয়াশা এতদিন ধরে অভিযোগ করে আসছিল দলটি, সেই ধোঁয়াশা অনেকটা কেটে গেছে। কিন্তু পুরো রাজনীতির সমীকরণটা যদি আমরা বুঝতে চাই, এই বৈঠকের প্রভাব কি? ধন্যবাদ আপনাকে। লন্ডন বৈঠক একটা স্বস্তি এনে দিয়েছে। কোথায় স্বস্তি এনে দিয়েছে? বৈঠক হয়েছে লন্ডনে, পল্টন, গুলশান সহ গোটা বাংলাদেশে একটা স্বস্তি এনে দিয়েছে। সেটা কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী বলার অপেক্ষা রাখে না, একদম দৃশ্যমান। তারপর শিরোনামে আছে পূর্বাপরে, অর্থাৎ আগে আর পরে। তো এই বৈঠকের আগ পর্যন্ত কতগুলো আজে বাজে কথা ছিল, বিশেষ করে বিএনপির সাথে সরকারের একদম স্পষ্ট কথাবার্তা ছিল, যেগুলো কোনোটা ছিল খুবই দুঃখজনক কথাবার্তা, নিন্দনীয় ভাষায়, শব্দে, বাক্যে, খুব আপত্তিজনক অবস্থা ছিল। তো আপনি দেখেন, তপ্ত মরুভূমিতে বৃষ্টি পড়ার মতো যেরকম একটা পরিস্থিতি হয়, ওই বৈঠকটা কিন্তু ওই অবস্থা এনে দিয়েছে। তো হলো এই দুটা দলের মধ্যেই হচ্ছে একটা কেমিস্ট্রি। তো এখানে যদি বিশ্লেষণ করলে দাঁড়ায় যে সরকারও পালস বোঝার চেষ্টা করেছে, এবং বুঝেছে বলেই লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা বৈঠক করার দরকার মনে করেছেন। দরকার মনে না করলে করতেন না। একইভাবে বিএনপির যে নেতৃত্ব এবং তারেক রহমান সাহেব, তিনিও বুঝতে পেরেছেন যে এরকমের একটা মেসেজ দেওয়া খুব দরকার ছিল। মেসেজটা কিন্তু কাজে এসেছে। কিন্তু লক্ষ্য করবার মতো বিষয়, এক দুদিনের মাথায় ওই বৈঠকের মধ্যে কারো কারো ঠক হয়েছে বলে একটা নমুনা আমরা দেখতে পেলাম। বিশেষ করে জামাতে ইসলামের যে প্রতিক্রিয়া, বা এনসিপি অর্থাৎ ছাত্রদের যে সংগঠন, তাদের যে প্রতিক্রিয়া, তারাও নতুন করে কিছু গরম কথা বলা শুরু করেছেন। কিন্তু কথাগুলো অত্যন্ত সাংঘর্ষিক। একটা যেটা এনসিপি বলেছেন যে সেটা একটি দলকে বেশি গুরুত্ব দেওয়া হলো। তো একটি বড় দল তো গুরুত্ব একটু বেশি পাবে, সেটাই স্বাভাবিক। অন্যান্য দলের লোকেরা যদি মনে করেন যে আমিও একজন তারেক রহমান, সেটা তাদের সীমাবদ্ধতা, বুঝার সংকীর্ণতা। এখানে তিনটা চরিত্র বা তিনটা ব্যক্তি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক লন্ডন বৈঠকে। এক নম্বর, প্রধান উপদেষ্টা। তিনি সম্মানিত শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে নয়, তার বৈশ্বিক খ্যাতি, জ্যোতি অনেক আগ থেকেই সম্মানের একটা শীর্ষ পর্যায়ে তিনি। এরপরে আসেন দ্বিপক্ষীয় বলতে গেলে তারেক রহমান সাহেব। তার যে হাইট এখন, রাজনৈতিক হাইট, এবং যেই বৈশিষ্ট্য তিনি অর্জন করেছেন, কথা, বক্তৃতা এবং দল পরিচালনা এবং দল নিয়ন্ত্রণ এবং মানুষের উপলব্ধি, নিজে উপলব্ধি করার যে সক্ষমতা তিনি অর্জন করেছেন, এতে করে তার যে হাইট, সাথে আবার তাকে নিয়ে যে হাইপ, সেটার একটা ভিন্ন অবদান আছে, মূল্যায়ন আছে। এর মাঝে যিনি আছেন আরেকজন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে কিন্তু যদি শুধু বিএনপি চেয়ারপারসন বলা হয়, এখন কম বলা হবে। শুধু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বলা হলো কম বলা হবে। তিনি এসবের মার্জিনের অন্য উচ্চতায় পৌঁছে গেছেন। একদম মুরব্বী, মুরব্বী বলতে যেটা বোঝায়, অভিভাবক বলতে যেটা বোঝায়, তার অবস্থান কিন্তু ওই পর্যায়ে। তো এতে করে এই যে স্বস্তির ভাবটা ছিল অনিবার্য। এই স্বস্তিটা সম্ভবত কারো কারো সহ্য করতে একটু একটু কষ্ট হচ্ছে। ওই কষ্টের বহিঃপ্রকাশটা তারা বিভিন্নভাবে ঘটাচ্ছেন। একটা যেটা বলছেন যে দ্বিপক্ষীয় বৈঠক বা বৈঠকে যৌথ বিবৃতি দিয়ে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে। তো এই ব্যত্যয় যে তারা নিয়মিত যমুনায় ঘটালেন এর আগে, এই ব্যত্যয় তারা এর আগে যে বৈঠকগুলো হয়েছে ওখানে প্রত্যেক দিন তো তারা বক্তব্য দিয়েছেন। বৈঠকের আগেও কথা বলেছেন মিডিয়ার সাথে, বৈঠকের পরে আবার একটা বক্তব্য রেখেছেন, বিবৃতিও দিয়েছেন। তো এতে করে যদি ব্যত্যয় ঘটিয়ে থাকে, তো তাদের সময় ব্যত্যয় ঘটেনি,
এরকম অর্থটা কি দাঁড়ায় না? কিন্তু এই যে বৈঠকের মধ্য দিয়ে অনেকের স্বপ্নভঙ্গ হলো, সামনের দিনের রাজনীতির মেরুকরণকে জটিল করে তুলবে কিনা? খুব একটা জটিল করবে না। যারা এই নিয়ে হায় আফসোস করছেন, বরং তারা তাদের সংকীর্ণতা জানান দিয়ে দিচ্ছেন। এই বাস্তবতা কিন্তু মানতে হবে। কেউ কেউ যদি এই কথা এখন বলার অনিবার্য তারাই করে তুলেছেন, এই কথাগুলো আসা উচিত ছিল না, কিন্তু তারা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। তারা কিন্তু বিএনপির সাথে বা বিএনপির কাছে থাকার কারণে আলোকিত। নিজস্ব আলো তাদের অনেকেরই নেই। আমি কারো নাম নিলাম না। তারা শুধু বিএনপির ধারে কাছে থেকে বিএনপির সহযোগী হয়ে বা যেটা আমরা বলি সমমনা, ওই মনাবাই হওয়াতে তারা কিন্তু এক একটা অবস্থান গড়েছেন, পরিচিতি পেয়েছেন। তারা বিভিন্ন সভায় যান, সমাবেশে যান, নিজেদের শুধু দলীয়ভাবে নিজ দলীয়ভাবে শতখানেক লোক জোগাড় করার সক্ষমতাও তাদের কারো কারো কিন্তু নেই। তো তারা যদি এই বাস্তবতা ভুলে গিয়ে ওখানে বিএনপিকে জ্ঞান দিতে যান, তারেক রহমানকে নিয়ে কোনো কড়া বক্তব্য দিয়ে নিজেও একটু চড়া হতে চান, হাইপ তুলতে চান, নিজেও একটু ট্রল হতে চান, এখন এই মানসিকতা কিন্তু কারো কারো গজিয়েছে। যা আজে বাজে কথা বলেও যদি ট্রল হওয়া যায়, মনে করা হয় যে আমি একটু প্রচার পেলাম বুঝি। ওই দিন কিন্তু চলে গেছে। একদম স্পষ্ট 24 আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, সবাইকে শিক্ষা দিয়ে গেছে যে গলা উঁচু করে ঢেউ তুলে খিচুনি দিয়ে আস্তিন গুটিয়ে বক্তব্য দিয়ে একটা উত্তাপ তৈরি করা, ওটা মানুষ অনেক দিন থেকে পছন্দ করে না। মানুষের এখন অভ্যাস হয়েছে, পেটে ভাত না থাকুক ঠিক মতো চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। শেষ পর্যন্ত কি হবে আর একটু অপেক্ষার বিষয় আমাদের, কিন্তু মানুষ তার পছন্দ অপছন্দ বলতে অভ্যস্ত হয়ে উঠেছে। ওখানে তারেক রহমান সাহেবের একটি ঐতিহাসিক বক্তব্য আছে, যেটা হয়তো দীর্ঘদিন আলোচনায় থাকবে এদেশে। তিনি বলেছেন যে আমাকে যদি পছন্দ নাও হয়, আমাকে যদি ভোট নাও দেন, তবুও যেন ভোটের একটা ব্যবস্থা হয়। আপনি খেয়াল করে দেখুন, ভোট আর নির্বাচনে একটু তফাৎ আছে। কিন্তু যে সরকারটি ছিল 15 বছর 7 মাস, অর্থাৎ এই সরকারের প্রধানমন্ত্রী যিনি বা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন সভানেত্রী শেখ হাসিনার কিন্তু নির্বাচনের প্রতি ভালো আকর্ষণ আছে, ভোটের প্রতি নেই। তিনি নির্বাচিত কিন্তু বারবার, অর্থাৎ একটা ঘষামাজা নির্বাচন, তামাশার নির্বাচনে তিনি বরাবরে যথাসময়ে যথা কাজটা করেন, ভোটের তার দরকার করে না। অর্থাৎ নির্বাচনমুখী এক কথা আর ভোটমুখী আরেক কথা। তারেক রহমান সাহেবের বক্তব্যে আমি একাধিকবার খেয়াল করেছি যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে আমাকে অপছন্দ হলে ভোট দেবেন না আমাকে, কিন্তু ভোট দেওয়ার একটা নিশ্চয়তা চাই, ভোট দেওয়ার একটা পরিবেশ হোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এভাবে বলতে পারা, এভাবে মানুষকে মেসেজ দিতে পারা, যেই সময় পর্যন্ত 5 আগস্টের আগ পর্যন্ত আপনি খেয়াল করে দেখুন প্রায় প্রত্যেক দিন কথা ছিল যে তারেক রহমান সাহেব জীবনে এই দেশে আসতে পারবেন কিনা, অথবা বিএনপি জীবনেও আর দাঁড়াবে কিনা, বিএনপি পার্টিটাকে মুসলিম লীগ হয়ে যাবে কিনা, এই নিয়ে কান্নাকাটি করতেন বেশি আওয়ামী লীগের লোকেরা। প্রতিদিনে তারা কাঁদতেন যে বিএনপির কি পরিণতি হবে, বিএনপি টিকে থাকবে কিনা। তো এই যে অহম্বোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে নোংরা ভাষায় কথা বলা, সেটারও যে একটা পতন হয়েছে 5 আগস্টে, ওখান থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। আপনি বলছিলেন যে শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়েছে এবং আমরা দেখেছি পুরো নির্বাচন ব্যবস্থায় তিনি নিজের মতো করে ঢেলে সাজিয়েছিলেন। সেই জায়গা থেকে যদি বলা হয় তিনি উর্দি পরে ক্ষমতায় আসেননি, গণতান্ত্রিক যাত্রায় ক্ষমতায় এসেও তিনি স্বৈরাচার হয়ে উঠেছেন। এরকম স্বৈরাচারের আসলে পুনরুত্থান আমরা কিভাবে ঠেকাবো, সে আলোচনায় ফিরতে চাই। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব সাঈদ খান। আমরা দেখলাম যে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপি শিবির এক ধরনের স্বস্তি এলো এবং সরকারের সাথে যে নির্বাচনের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনেরও অবসান হলো। কিন্তু এই বৈঠকের ফলে আমরা দেখেছি একটি পক্ষ হতাশ হয়েছে, কেউ কেউ প্রতিক্রিয়াও জানিয়েছে। এবং লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের এ ধরনের কর্মসূচি কি চলমান থাকবে? জি, ধন্যবাদ জয়ী আপনাকে এবং আমার সহ আলোচক মোস্তফা কামাল ভাইকে এবং যারা দেখছেন সবাইকে। আপনি একেবারেই সময়োপযোগী প্রশ্নটি করেছেন এবং ঘটনাটি আজকেই ঘটিয়েছে জামায়াতে ইসলামী। আপনি যেহেতু নামটি বললেন, আমিও এইটি ধরে আলোচনা করতে চাই। আপনি একটি জিনিস খেয়াল করুন, গত 17 বছর বাংলাদেশের শুধুমাত্র বিএনপি না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু মুখিয়ে ছিল ভোট দেবার জন্য। রাষ্ট্রের সাথে যে তাদের নাগরিকের সম্পর্ক, সেই সম্পর্কটি টিকিয়ে রাখবার জন্য কিন্তু লড়াই সংগ্রাম করেছে। হ্যাঁ, সাধারণ মানুষ তো বিচ্ছিন্নভাবে বা ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন করতে পারে না, মিছিল মিটিং করতে পারে না, যে কোনো প্ল্যাটফর্মে চড়তে হয় বা উঠতে হয়। সেই প্ল্যাটফর্মটি ছিল বিএনপি
অনেক বড় প্ল্যাটফর্ম ছিল, ছোট ছোট প্ল্যাটফর্মেও কিন্তু একই কথা সাধারণ মানুষ বলবার চেষ্টা করেছে। এবং লন্ডন বৈঠকের পরে আপনি বললেন যেটি, যে বিএনপি শিবিরে এক ধরনের স্বস্তি, আমি এটি মানি না, আমি এটি বিশ্বাস করি না। বিএনপি শিবিরে কোনো স্বস্তি আসেনি, সাধারণ মানুষের গোটা বাংলাদেশে কিন্তু স্বস্তি এসেছে। হ্যাঁ, এই স্বস্তি কারো কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোস্তফা কামাল ভাই অনেকটাই বলেছেন, তো এই জায়গায় আমি ওনার সাথে একটু যোগ করতে চাই, রিপিট করব না। যারা অস্বস্তিতে পড়েছে, আরও একটি পক্ষ কিন্তু 5 আগস্ট পরবর্তী এক ধরনের অস্বস্তিতে আছে, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের কিন্তু এক ধরনের অস্বস্তি আছে এই সরকার এবং বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে এগিয়ে যাবার যে একটা উদ্যোগ বা চেষ্টা, বা এই সরকারের আন্তরিকতা বা রাজনৈতিক দলগুলোর যে একটা একাগ্রতা, এটি কিন্তু ইন্ডিয়ার অস্বস্তির অন্যতম কারণ। এবং ইন্ডিয়া শুরু থেকেই চাইছিল এখানে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন বা অস্থিরতা তৈরি করে বাংলাদেশে যাতে স্ট্যাবল পরিবেশ তৈরি না হয়। এবং সেটির জন্য তারা, আপনি দেখেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে পূজাকে ট্রাম্প কার্ড করে সংখ্যালঘু নির্যাতনের একটা ধোঁয়া তুলবার চেষ্টা করেছে। কখনো তারা ইস্কনকে ট্রাম্প কার্ড ছেড়েছে, কখনো আবার আনসার বেশে ফিরেছে, কখনো পল্লী বিদ্যুতের কর্মী হয়ে ফিরবার চেষ্টা করেছে। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, সেনাবাহিনী নিয়ে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করেছে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সুখ শান্তি যাদের অস্বস্তি সৃষ্টি করে, সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। কারণ তাদের দীর্ঘদিনের জন্মসূত্রে মিত্র যেটি আওয়ামী লীগ, তারা এখান থেকে তাদের অপকর্মের দায়ে, তাদের স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণের কারণে পালাতে বাধ্য হয়েছে, পালিয়েছে না কিন্তু পালাতে বাধ্য হয়েছে। যদি না পালাতো আল্লাহই ভালো জানে কি হতো। তো সেই জায়গায় এখন জামাতে ইসলামী কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল। আমি সেই জায়গাটুকুতে তাদের প্রতি কিন্তু আমি সেটি স্বীকার করি। কিন্তু জামায়াতে ইসলামীর জন্ম 1947 সালের আগে, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা অল্প কিছু আগে, আপনি দেখেন যে যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন কিন্তু এই জামাত এটি চায়নি, পাকিস্তানের বিরোধিতা করেছে। সে কিন্তু অখণ্ড ভারতবর্ষ চেয়েছে। 1971-এ সে কিন্তু আবার এই বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, সে কিন্তু পাকিস্তানের পক্ষে থেকেছে। মানে এক একটা ক্যাওয়াটিক সিচুয়েশন বা কোনো এই জাতির বা এই মাটির যখন হিসেব নিকেশ বা স্বাতন্ত্র্য পরিচয়ের জন্য মানুষ লড়েছে বা মানুষ ডিমান্ড করে পথে নেমেছে, তখনই কিন্তু এই দলটি তার বিরুদ্ধে আচরণ করেছে। এখন সর্বশেষ 2024-এর আগেও আপনি দেখেন স্বৈরাচার এরশাদের শাসনামলে 86-এর নির্বাচনে, 88-এর নির্বাচনে না কামাল ভাই, 86-এর নির্বাচনে 3 দলের রূপরেখা, 3 দল ঐক্যমত হলো যে এরশাদের অধীনে নির্বাচনে কেউ যাব না আমরা। খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু বিএনপি গেল না, এর আগেই বিশ্বাসঘাতকতা করে কিন্তু শেখ হাসিনা চলে গেল। শেখ হাসিনার পথ অনুসরণ করে জামাত ইসলামী কিন্তু 86-এর ইলেকশনে অ্যাটেন্ড করলো। বিএনপি কিন্তু 91-এ ঠিকই এরশাদ পতনের পরে ক্ষমতায় আসলো। আবার ইনিয়ে বিনিয়ে কলে কৌশলে নানানভাবে দুঃখ প্রকাশ করে এই বিএনপির সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠন করে তৈরি করে 91-এ কিন্তু তারা একটা সুবাতাস রাজনীতি করার পরিবেশ বাগিয়ে নিল। একইভাবে 2001 আপনার আবার দেখেন 96 সালে এই আওয়ামী লীগের সাথে কিন্তু জামাত গিয়ে বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ইতিবাচকভাবে নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারা চালু করেছে। তারা কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল 96-এ। 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে। সেই নির্বাচনের আগে আবার বিএনপির সাথে একটা সখ্যতা করে তারা সরকারের অংশ হলো। সর্বশেষ 24 সালের এই 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত মনে করেছে কি যে প্রফেসর ইউনূস ক্ষমতালোভী, তিনি দীর্ঘদিন থাকবেন এবং তাকে ভুলভাল বোঝানোর নানানভাবে চেষ্টাও করেছেন। আপনি দেখেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আজ পর্যন্ত বা যদি 15 দিন আগ পর্যন্ত ধরেন, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি যে রাজনৈতিক দলটি সেটি জামায়াত ইসলামী। তারেক রহমানের সাথে যখন বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি এই মুহূর্তে, আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না, যে যেভাবেই বলুক সবাই স্টেক হোল্ডার, কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। এবং সেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান হলেও গোটা সংগঠন, গোটা রাজনীতিটা কিন্তু তারেক রহমানের মাথার উপরে চাপানো। সেই মানুষটার সাথে স্বাভাবিকভাবে একটি সৌজন্য সাক্ষাৎ হোক আর সেটেল বৈঠক হোক, সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভাগ্য কোন পথে যাবে, বড় স্টেকের সাথে আলোচনা করে প্রফেসর ডক্টর ইউনূস যখন একটা
স্বস্তির পথে শান্তির পথে বাংলাদেশ নিয়ে যাওয়ার চিন্তা করছেন বা আগাচ্ছেন, তখনই জামাত এরকম বেঁকে বসলো। কারণ সেখানেই সাইদ খান আমার প্রশ্ন যে জামায়াতের আসলে মূল আপত্তির জায়গা কোনটি, যৌথ বিবৃতি নাকি পুরো বৈঠক? সে আলোচনায় ফিরতে চাই। বিবৃতি কিছু না, আমি 10 সেকেন্ডে শেষ করি। আমি আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই এই বিষয়ে। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাইদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, জামায়াতের আসলে মূল আপত্তির জায়গা কোথায়, যৌথ বিবৃতিতে নাকি পুরো বৈঠকটি নিয়ে আপত্তি আছে? না, জামাতের এই বৈঠকেও আপত্তি নেই, যৌথ বিবৃতিতেও আপত্তি নেই। জামাত আসলে কর্মহীন হয়ে পড়েছে। কেন? কারণ আপনি দেখেন জামাত কতটা প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতিতে। হ্যাঁ, তারা একটা স্টেক। বাংলাদেশ যদি আপনি বলেন তাহলে কিন্তু জামাত অতটা বেশি প্রাসঙ্গিক না, কারণ 71-এর হিসেব নিকেশে আসলেই তো জামাত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। যাই হোক, সে আলোচনায় গেলাম না আজকে। এখন এই যে লন্ডনে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে আপনি বলছিলেন যে বিএনপি শিবিরে স্বস্তি এসেছে না, আমি মনে করি সবার মনে স্বস্তি এসেছে। কারণ শুধু ভীত রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল। হোয়াট ইজ নেক্সট? যদি এটা আদৌ যদি নির্বাচনের দিকে না গড়ায় তাহলে হবেটা কি? আদৌ নির্বাচন হবে কিনা? আদৌ নির্বাচন না হওয়ার যৌক্তিক যথেষ্ট সুযোগ প্রফেসর ইউনূসের হাতে কিন্তু আছে। সেটি কিরকম? সেটি হচ্ছে প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। তিনি কিন্তু নির্বাচিত 5 বছর মেয়াদী সরকার না। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু আছে, শেষ কবে? ডেট আছে কোনো? মেয়াদ প্রসঙ্গে কিছুই বলেন, মেয়াদ নেই। কিন্তু আপনি দেখেন, তিনি যদি বলেন আজকে প্রফেসর ইউনূস যে 10 বছর থাকবো আমি, 10 বছরেও পরিবেশ ঠিক হবে না, তাহলে 10 বছর থাকতে পারবেন কিন্তু, কারণ ওনার কোনো নির্বাচনী জনগণের কাছে বলে আসেনি যে আমি 5 বছর পরে ছেড়ে দেব। উনি কাউকে বলেনি যে আমি 1 মাস পরে ছেড়ে দেব। কিন্তু জনাব সাইদ খান, এই বৈঠকের মধ্য দিয়েও কি নির্বাচন কেন্দ্রিক সকল জটিলতার অবসান হয়েছে? আমি যদি আপনার সামনে একটু তুলে ধরি, যৌথ বিবৃতিতে স্পষ্ট যে প্রধান উপদেষ্টা কোথাও বলেননি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তিনি বলেছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে নির্বাচন আয়োজন করা যেতে পারে, সেই সঙ্গে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। আমি ওই জায়গাটিতে আসছি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে তারিখ দেয়নি, তারিখ দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব না, এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকার একটা টেনিউর সেট করেছে, সম্ভাব্যতা, যে এই সময়ের মধ্যে আমাদের একটা আগ্রহ আছে বা ইচ্ছা আছে। এখন সেটি নির্বাচন কমিশনের নানান ধরনের প্রিপারেশন শেষে নির্বাচন কমিশন একটি ডেট দিবে। আপনি বলছেন আমরা নিশ্চিত হতে পারি কিনা? আমরা একেবারে সুনিশ্চিত হতে না পারলেও আমরা মোটামুটি একটু ভরসা পাই প্রফেসর ইউনূসের উপরে। কারণ প্রফেসর ইউনূস 84 বছর বয়স্ক একজন মানুষ, তারেক রহমানের মতো একজন মানুষের সাথে বৈঠক করে, এর আগে বেগম খালেদা জিয়ার সাথেও কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেকদের সাথে বৈঠক করে তিনি আর যা হোক প্রতারণা করবেন না এবং ওনার এই ওয়াদা ভাঙবেনও না। তো আর বিএনপির মতো বড় স্টেকের সাথে স্টেকের ব্যাকআপ ছাড়া প্রফেসর ইউনূসের কিন্তু এই রাষ্ট্র চালানো অনেক কঠিন হবে। কারণ আপনি দেখেন, ফ্যাসিবাদী মাথা পালিয়েছে, বডি এবং লেজ কিন্তু রয়ে গেছে। তাদেরকে ট্যাকেল করতে হলে প্রফেসর ইউনূসকে রাজনৈতিক শক্তি প্রয়োজন। সেই শক্তির সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি এবং এনসিপির মতো তারুণ্য কিন্তু প্রফেসর ইউনূসকে সমর্থন দিচ্ছে। সেই জায়গায় জামাত ইসলামী কেন এটা করছে? আপনার মূল যে প্রশ্নটি ছিল, জামাত ইসলামী কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ক্ষমতার স্বাদের মধ্যে ছিল। আপনি দেখেন, প্রশাসন থেকে শুরু করে নানান জায়গায় তারা কিন্তু তাদের সুবিধা মতো বেশ কিছু লোককে সেট করেছে, বসিয়েছে, পদায়ন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় ডিকটেট করবার চেষ্টা করেছেন। এবং তারা কিন্তু এই অস্থিরতার মধ্যে তারা কিন্তু 300 আসনে প্রার্থী ডিক্লেয়ার করে ভোট চেয়েছেন। তারাই প্রস্তাব করেছেন যে পথে ঘাটে যেন ব্যানার ফেস্টুন না থাকে। তারা কিন্তু রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বক্তৃতা বিবৃতিও করেছেন ঈদের জামাতে দাঁড়িয়ে, ঈদের নামাজে দাঁড়িয়ে। তো সেই জায়গায় জামাত কেন এখন এই আজকে বয়কট করলো? সেটি হচ্ছে কি, জামাতের কর্তৃত্ব খর্ব হলো, এটি জামাত মনে করছে। কারণ অস্থিরতার সময় জামাত সব সময় ভালো থাকে, এটি হচ্ছে জামাতের ঐতিহাসিক ভুল। জামাত বাংলাদেশের বা যে কোনো রাজনৈতিক অস্থিরতার সময় জামাত বা এই টাইপের রেজিমেন্টেড পার্টি যারা, তারা ভালো থাকে। কারণ তারা ক্ষমতার সাথে ওই অস্থির সময়ে যারা ক্ষমতায় থাকে তাদের আশেপাশে থাকে এবং দে ফিল দে আর ইন পাওয়ার। জামাতের সেই ফিলিংটা নষ্ট হলো, কর্তৃত্ব খর্ব হলো। প্রকারান্তে বাংলাদেশ বেঁচে গেল। জানেন, বাংলাদেশের আকাশে যে ঘনঘটা ছিল কালো মেঘের, সেটি কেটে গেল। এবং এই লন্ডন বৈঠকের মাধ্যমে আমি 2 জন মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী হলো। প্রফেসর ইউনূস লৌহ মানব হয়ে গেলেন এই তারেক রহমানের সাথে বৈঠকের মাধ্যমে। কারণ বিএনপির সাথে দূরত্ব করে ডক্টর ইউনূস কিন্তু এক ধরনের অস্বস্তিতে ছিলেন এবং তারেক রহমানও কিন্তু তার দলের টোটাল শক্তি সক্ষমতা বা টোটাল নিয়ন্ত্রণ
ওনার হাতে আবার ফিরলেন? কারণ বিএনপির মধ্যেও হুইসপারিং শুরু করেছিল না আমাদের প্রতিবেশী নানান ধরনের রাষ্ট্র, আপনি জানেন সালাউদ্দিন আহমেদকে রয়ের এজেন্ট, মির্জা ফখরুলকে অমুকের এজেন্ট, এভাবে কিন্তু একটা হুইসপার শুরু হয়েছিল। এই সব ষড়যন্ত্র কেটে গেল এবং আমি মনে করি এই লন্ডন বৈঠক যদি আরো আগে হতো, আরো দ্রুত, আরো আগে এই সমস্যার বা এই সংকট কেটে যেত। এবং আপনি যেটা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এই প্রত্যয় যে যুক্ত করেছেন এটি আমি নিশ্চিত করতে পারছি না। তবে যৌক্তিক সংস্কারের যেমনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই, কাঙ্ক্ষিত অগ্রগতিরও সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই। কারণ আমার আকাঙ্ক্ষা কত দূর আমি জানি না, এবং যুক্তিযুক্ত কোন জায়গায় গেলে মনে করব তাও আমি জানি না। তবে অন্তত একটি বিচার দৃষ্টান্ত যদি স্থাপন হয়, একটি মামলার যদি বিচারিক প্রক্রিয়া শেষ দিকে যায়, এবং সংস্কার তো চলমান প্রক্রিয়া, জীবনেও শেষ হবে না, মিনিমাম যেটি আইন উপদেষ্টা তো বলেছেন যে আইন মন্ত্রণালয়ের অধিকাংশ সংস্কার শেষ হয়েছে, আমি বিশ্বাস করতে চাই আরো 8 মাস বাকি আছে। 8 মাস অনেক সময়, এর মধ্যে 5 মাস তো একেবারে কংক্রিট এই সরকার কাজ করবার সময় পাবে, এবং নির্বাচনকালীন সময়েও কিন্তু সরকার সময় পাবে। সো দ্যাট আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারি আমরা, বাংলাদেশের সকল নাগরিক এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে, তাহলে 2027 সালের আগে আর নির্বাচনটি। ধন্যবাদ জানাচ্ছি সাইদ খান। মোস্তফা কামাল, আমরা দেখলাম যে এক ধরনের সমঝোতায় পৌঁছালো বিএনপি এবং সরকার, কিন্তু ওই যে শর্তগুলোর কথা বলছিলাম, সকল প্রস্তুতি সম্পূর্ণ করা না গেলে, আমি যদি একটু উল্টো করে বলি, এবং সেই সঙ্গে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি না হলে সমঝোতা বলবৎ থাকবে কি? শেষ পর্যন্ত থাকতে হবে। কারো পক্ষেই 24 জুলাই আগস্ট চেতনার বাইরে যাওয়া সামনের দিনগুলোতে সম্ভব হবে না। সেটা যে দলই হোক, যে দল ক্ষমতায় আসবে তারও, যে ক্ষমতায় যেতে পারবে না বিরোধী দলে থাকবে তারও। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। তো এরপরও মাঝে মধ্যে একটু বিরোধ বাড়ছে। কেন বাড়ছে? যার যার অবস্থার জায়গা থেকে। শক্তির প্রশ্নে জামাতও একটা শক্তি, বড় শক্তি, অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই। সাইদ ভাই জামাতের কিছু ত্রুটির কথা বলেছেন, আমরা তো আশা করতে পারতাম যে এই সময়ে জামাতের এই ত্রুটিগুলো আলোচনায় আসবে না। কারণ বিএনপির দিক থেকে যদি আবার জামাতের ত্রুটি আলোচনায় আনা হয়, এটা বিএনপির জন্য এক ধরনের লজ্জার। কারণ মনে করিয়ে দেবে যে আপনারা তো তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন, তাদের সাথে মিতালি করেছিলেন, জোট করেছিলেন, এতে করে কারোর জন্য এটা সম্মানের হয় না। আবার ত্যাগের প্রশ্নে জামাতেরও কিন্তু ত্যাগ আছে, এটা তাদেরও নিজেদেরও মনে করতে হবে। তাদের 5-6 জন নেতার ফাঁসি হয়েছে, কিন্তু তারা সেটাকে ফাঁসি না বলে বলছে, যুক্তি দিয়ে বলছে, তথ্য দিয়ে বলছে, যেগুলো এক ধরনের হত্যাকাণ্ড, বিচারের নামে জুডিশিয়াল কিলিং। তাদেরও তো ত্যাগ আছে এখানে। তো এত ত্যাগ থাকার পরে, এত রক্ত দেওয়ার পরে এই সময়ে এসে যদি এ ধরনের বিরোধ আসে, একটা সাফল্যের পর, বিশেষ করে বিজয়ের পর একটু তর্ক বিতর্ক হয়। আবার হওয়াটা স্বাভাবিক, ক্ষেত্র বিশেষে হওয়া উচিত, যে কার কত অবদান সেটা বলবে, সবাই বেশি করেই বলবে। কে মিছিলে আগুয়ান বেশি ছিল, কে আন্দোলনে বেশি ছিল, কার সমাবেশ বড় হয়েছিল, এই ভূমিকাগুলো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে কি কোন চিত্র আমরা দেখতাম? বরং বলা হতো আমি কিন্তু ছিলাম না ওই দিন। এটাই বাস্তবতা। তো যখন একটা বিজয় এসেছে, যেন তেন বিজয় নয়। আমরা শুরুতে শব্দ দুটো ব্যবহার করতাম, বিপ্লব, অভ্যুত্থান। আপনি দেখেন অল্প সময়ের মধ্যে যে না এটা বিপ্লবও না, অভ্যুত্থানও না, ওই স্কেলের এটা আন্দোলন না, তাহলে এটা কি? এটা জাস্ট একটা সরকার পতন। অর্থাৎ 5 আগস্টকে আপনি কলঙ্কিত করে দিচ্ছেন। কিন্তু এবার আসেন আর দুইটা বিষয়, একটা গুম খুন যে বিচার বলা হচ্ছে, দুই দিক থেকে দুইটা ন্যারেটিভ। যে জামাতের যেই গোলাম আজম সাহেবের ছেলে, যে উনি আসলে গুম ছিলেন না, উনি পাকিস্তানি একটা ব্যবস্থাপনায় গুমের নাটক করেছেন, অর্থাৎ আক্রমণ করতে গিয়ে আপনি কোথায় করে বসছেন। আবার জামাত থেকে বলা হচ্ছে যে বিএনপির যে সালাউদ্দিন সাহেব, তিনিও গুম হননি, তিনি অনেকটা ওখানে আরামে এসেছিলেন। এগুলো বলে আপনি কিন্তু ওই গুমের যে বিষয়টা, ওটাকে একদম হালকা করে দিচ্ছেন। যেটা শেখ হাসিনার আমলে বলা হতো, গুম বললে ওনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একাধিকবার ব্যাখ্যা দিয়েছিলেন যে গুম বলতে আসলে কিছু নাই, এরা ঘুমায়, পাওনাদারের ভয়ে এখানে ওখানে ঘুমায়, আর 2-4 জন মরে থাকতে পারে ভূমধ্যসাগরে। নিষ্ঠুরতা কাকে বলে, তামাশা কাকে বলে? তো আপনার নেগেটিভ আর ওই নেগেটিভ তো একে হয়ে গেল। অর্থাৎ গুম বলতে কিছু নাই, ঘুম আছে, আপনারা ঘুমিয়েছিলেন। এগুলো কিন্তু আন্দোলনকারী যে কোনো শক্তির সাথেই কিন্তু এক ধরনের মস্করা, কষ্টের। আপনার তো মাথায় রাখতে হবে যারা শহীদ হয়েছে তাদের ওই পরিবারগুলো কি অবস্থায় আছে। যারা এখনো আহত, সাইদ ভাই নিশ্চয়ই জানেন, পঙ্গু হাসপাতালের অবস্থা বড় করুন, চিকিৎসা পায় না, বা এই অভিযোগে তারা মাঝে মধ্যে রাস্তায় বের হয়।
চক্ষু হাসপাতালের কি অবস্থা? পিজি হাসপাতালে সম্ভবত 55-56টা সিটে এখনো আছে আহতরা। তো এই নিয়েও কিন্তু আজে বাজে কথা হচ্ছে ওখানে ভিতরে। একদিকে বলা হচ্ছে যে এরা চিকিৎসা পাচ্ছে না, আরেকদিকে বলা হচ্ছে না ওরা চিকিৎসা আসলে পাচ্ছে, ওরা দিনে বের হয় রাস্তাঘাটে এখানে ওখানে ঘুরে আড্ডা করে, রাতে গিয়ে ওখানে আবার শুয়ে পড়ে। তাহলে আপনি দেখেন এগুলো খুব হাস্যকর বিষয়, আর প্রকারান্তরে এগুলো খুব বেদনার বিষয়। যারা আদর পাবে, যত্ন পাবে, তারা পাচ্ছে তাচ্ছিল্য, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় কিন্তু ৭১-এর কথা। আপনি বোধহয় নিশ্চয় মাঝে মধ্যে দেখতেন যে ৭১-এর একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, অথবা ৭১-এর একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করে। এগুলো কিন্তু খুব মর্ম পীড়া দেয়। এই নমুনা কিন্তু আমরা এই ২৪ নিয়ে এই গত ১০ মাসের মধ্যে দেখা শুরু করেছি। ২৪-এর যে ফ্রন্ট লাইনার স্টুডেন্টরা, তারা এখানে ওখানে মার খাচ্ছে, শহীদের কন্যা ধর্ষিত হচ্ছে, পরবর্তীতে সে লজ্জায় আত্মহত্যা করছে। এগুলো বাজে বার্তা দিচ্ছে। আর একদম সেই ২৪-এর আকাঙ্ক্ষা থেকে আমরা বিচ্যুত কেন হলাম, সেই আলোচনায় ফিরতে চাই। জনাব মুস্তফা কামাল, আবারও বিরতি শুরু হয়েছে। দর্শক, দেশসন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশসন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, যেটা যেন ন্যারেটিভ তৈরি হতে না পারে, এই দায়িত্ব কিন্তু বিএনপিকেও নিতে হবে, জামাতকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে, আর সরকারকে তো আরো বেশি করে নিতে হবে। আপনি দেখেন ছোট্ট একটা খবর, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ১ মাস পর, লন্ডন বৈঠক হওয়ার ৩-৪ দিন পর, জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনার আছেন ফলকার তুর্ক, তিনি দুটো মেসেজ দিয়েছেন। একটা হচ্ছে যে আইন করে এভাবে দল নিষিদ্ধ করায় তিনি ব্যথিত হয়েছেন। একদম নতুন কথা, কিন্তু সময়টা কখন? লন্ডন বৈঠকের ৩-৪ দিন পর, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ১ মাস পর। এই সাথে আরেকটা কথা আছে যে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চান। এখন ইনক্লুসিভের তর্জমা করতে গিয়ে আমরা এটা তর্জমা করি এভাবে যে আওয়ামী লীগ সহ। একসময় কিন্তু আমরা ইনক্লুসিভের বাংলা তর্জমা এটা করি নাই, তখন তো করতে পারতাম যে বিএনপি সহ 14, 18, 24। তো সময়ের ফেরে ব্যাখ্যা বদলায়, ন্যারেটিভ বদলায়। এখন যে সময়টা যাচ্ছে, প্রত্যেকটা কথা কিন্তু পরিষ্কার করে বলা উচিত, নিজের দিকে নিজে তাকানো উচিত। লন্ডনে গিয়ে তো জামাত নেতারাও দেখা করেছিলেন বেগম খালেদা জিয়ার সাথে, ওই তারেক রহমান সাহেবের সাথেও। তো খেলাফ হয়ে থাকলে তো তখন একবার আপনারা ওটা বিসমিল্লাহ করে আসছেন। তো অতএব কথা বলার সময় এগুলো একটু সতর্ক থাকা ভালো। এই কারণে ব্যথা বেদনা তো আপনাদেরও আছে। জামাত স্বাভাবিকভাবে অত্যন্ত কৌশলী দল, যেহেতু ৭১ নিয়ে একটা গোলমাল আছে চেতনাগতভাবে, রাজনৈতিকভাবে। তো ২৪ কিন্তু একটা সুযোগ দিয়েছিল সবাইকে, যে পেছনের দিকে কম গিয়ে নতুন করে সামনে এগোবার একটা পথ করে দিয়েছিল। ৭১ বরবাদ আওয়ামী লীগ করেছে, হ্যাঁ এটা আওয়ামী লীগের দোষ, কিন্তু ৭১ তো দোষী না, ৭১ তো আমাদের অস্তিত্ব। তো এটা আওয়ামী লীগ এটাকে বেচা কেনা করেছে, ৭১কে বেচা কেনা করেছে, মুক্তিযুদ্ধকে বেচা কেনা করেছে, পদকও বেচা কেনা করেছে, পদকের মধ্যে দেয়া রূপানীয় টেন্ডারবাজি ঠিকাদারি করেছে। এখন ২৪ও বিতর্কিত হয়ে যাচ্ছে কারো কারো কাজকর্মে, কথাবার্তায়। তার মানে কিন্তু ২৪-এর দোষ না, এটা এটা যারা করছেন তারা এই জন্য দায়ী থাকবেন। আর যেটা আবারও বলবো, ২৪ তো একটা জিনিস শিখিয়ে গিয়েছে। আমরা এখন হয়তো তাদের সমালোচনা করছি, দোষ ত্রুটি বের করছি। এই ছাত্ররা, তারা তো একটা শক্তিমত্তা দেখিয়েছে, কথা বলতে শিখেছে, মুখের উপর মুখ রেখে কথা বলতে তারা কিন্তু শিখেছে, সিনা টান করতে শিখেছে। হোক ৩৪ দিন, তারা এটা গর্বের সাথে বলে যে বিএনপি যেটা ১৫ বছরে পারেনি আমরা সেটা ৩৪ দিনে করেছি। বলুক, সেটা বলারও এক ধরনের অধিকার আছে। করেছে, এটা তো সত্য। তারা ফ্রন্ট লাইনে ছিল, এটাও তো সত্য। কিন্তু প্রকাশভঙ্গিটা যেভাবে হচ্ছে, তাচ্ছিল্য যেভাবে হচ্ছে, বড়দের দিক থেকে স্নেহেতে ব্যাপক ঘাটতি। আপনি খেয়াল করে দেখুন, বিএনপির নেতারা যখন ২৪-এর এই ঘটনার পরে জেল থেকে ছাড়া পেতে শুরু করলেন, তখন কারাগার থেকে বেরিয়ে বিএনপির নেতারা কেউ বলছিলেন যে এই ছাত্ররা হচ্ছে আবাবিল পাখি, আল্লাহর রহমতি পাখি। রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন। আবার কেঁদেছেন কেউ কেউ, আল্লাহর শুকরিয়া জানানোর আগে বাচ্চাদের যেন আল্লাহ ভালো করেন সেই দোয়া করেছেন। মাত্র ৮-৯ মাসের ব্যবধানে যাদেরকে সোনামণি, লক্ষ্মীমণি বলা হতো, ওই বাচ্চাদেরকে এখন তারা তাচ্ছিল্য করছেন। আবার ছাত্ররাও রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে যাবার কারণে বাস্তবতার নিষ্ঠুরতা এটা। আবার ছাত্ররাও দেখেন, তাদের বয়স আগের চেয়ে মাত্র ৯ মাস বেড়েছে। এই তো বয়স তো অনেক তফাৎ হয়নি, ৫ আগস্ট থেকে এই পর্যন্ত ধরলে তাদের বয়সের সাথে ৯টা মাস যোগ হয়েছে। তারাও বিএনপির সিনিয়র নেতাদেরকে যেই সব ভাষায় কথা বলছেন, এতে করে তারাও কিন্তু ওই আদর সোহাগ থেকে ছিটকে পড়ছেন। এই বাস্তবতা বোধ দুই দিকেই উপলব্ধি করার দরকার আছে। তাচ্ছিল্য করা, বরং তারা নিজেরা তাচ্ছিল্যের শিকার হবেন, আবার সেটাতে লাভবান হবে যাদেরকে তারা হটিয়েছে। আপনি খেয়াল করতে হবে, আওয়ামী লীগ যে দলটি,
এই দলটির সরাসরি কোনো গোপনে নয় অভিভাবক হচ্ছে একটা বৃহৎ শক্তি ভারত। ভারত এটা সহ্য করতে পারছে না, আর সহ্য না করাই তো স্বাভাবিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মাঝে মধ্যে, যেটা ওনাকে ঠোঁটকাটা বলা হয়, স্পষ্ট কথা বলে ফেলতেন, খেপে গিয়েও বলতেন, মাঝে মধ্যে হাসি খুশিতেও বলতেন। তিনি বলে ফেলেছিলেন যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। ভারত মনে রাখছে তো, প্রতিদিন মনে রাখছে, কৃতজ্ঞ, প্রত্যেক দিন মনে রাখছে। হয় সীমান্তে গোলমাল করছে, অথবা একটা গুজব রটাচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি করছে, আওয়ামী লীগ নেতাদের ওখানে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, গুজব রটানোর ব্যবস্থা করে দিচ্ছে। যদি এই গোলমালগুলো না থাকতো, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকতো, আমরা তো এখন অন্য আলাপ করতে পারতাম যে নির্বাচনটা আরো কত সুন্দর করা যায়। আমরা কিন্তু ওইদিকে যেতে পারছি না। ওই জায়গার মধ্যেও তারেক রহমান সাহেবের কথা আবারও আসে এই কারণে, তিনি কিন্তু একবারও বলেননি যে নির্বাচন একটা জলদি হয়ে যাক, দিনেরটা রাতে হয়ে যাক, বিনা ভোটে হয়ে যাক, যেহেতু তারা করেছে। তিনি কিন্তু ওইভাবে নির্বাচন চাচ্ছেন না, পরিষ্কার করে শুদ্ধ নির্বাচন চাচ্ছেন, মানসম্পন্ন নির্বাচন চাচ্ছেন। তো সেটাও তো একটা লোকের মজলুম, তাও তিনি, তার বিশাল উদারতা। ডক্টর ইউনূসও তো মজলুম, এই উপলব্ধিটা কিন্তু থাকতে হবে। ডক্টর ইউনূসও মজলুম, তাকে পদ্মায় চুবাবে, নামাবে, বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দেবে। বন্ধ করে 6 তলায় উঠিয়েছে, নামিয়েছে। তারেক রহমান সাহেবকে বলা হয়েছে তুই বেটা আয়, ধরে আনা হবে, তুই বেটা আয়। ল্যাঙ্গুয়েজ গুলো দেখবেন, মুখের ভাষার সাথে শরীরের কি ভাষা ছিল। তো ওই জায়গার থেকে যদি প্রত্যেকের মাত্র মাস কয়েক বা বছর খানেক আগের ওই পরিস্থিতিটুকু, ওই পরিণতিটুকু একটু স্মরণ করেন, তাহলে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই মাত্রায়, এই ভলিউমে কথা বলাটা উচিত নয়। আর মনে রাখতে হবে এই ভলিউমের কথায় কিন্তু কিভাবে নিগৃহীত হতে হয়। শেখ হাসিনা অথবা ওবায়দুল কাদের সহ যেই কয়েকজন পালাতে হয়েছে, অপকর্মের জন্য যত না পালাতে হয়েছে, বিশ্লেষণ করে দেখেন, আজে বাজে কথার জন্য বেশি পালাতে হয়েছে, তাচ্ছিল্য করা প্রতিপক্ষকে, সেটার একটা পরিণতি ভোগ করতে হয়েছে। এখন যারা আছেন তাদেরকে কিন্তু এটা একটু মনে রাখা দরকার যে ভাষার মাত্রা কতটুকু হবে, সম্বোধনের মাত্রা কতটুকু হবে। সাইদ খান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হলো। আমরা দেখলাম আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সংবিধানের 70 অনুচ্ছেদের 2টি বিষয়ে সব দল একমত হয়েছে এবং নারীদের 100 আসনের বিষয়ে একমত হয়েছে। আমরা যদি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো জানতে চাই, বাস্তবায়নের চ্যালেঞ্জ কি দেখেন? বাস্তবায়নের চ্যালেঞ্জ বলতে 70 অনুচ্ছেদ আজকে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত, এবং আস্থা ভোট, এই দুটি বিষয়ে একমত হয়েছে। হ্যাঁ, একমত। এটি তো বিএনপি তাদের 31 দফায় আগেই ঘোষণা করেছেন এবং সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার অনেক আগে 2022 সালেই, 3 বছর আগে 2022 সালেই বিএনপি কিন্তু এটি একেবারে লিখিতভাবে জাতির সামনে প্রকাশ করেছেন। সুতরাং এটি বিএনপি নতুন করে ঐক্যমত হওয়ার কিছু নেই, বরং বিএনপি তার সেই প্রতিশ্রুতিতে আজও অটল এবং অটুট আছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও হয়তো প্রফেসর ইউনূস বুঝাতে পেরেছেন বা অন্তর্বর্তীকালীন সরকার বা এই ঐকমত্য কমিশন বুঝাতে পেরেছেন, তারাও এর যৌক্তিকতা উপলব্ধি করে সেটি ঐক্যমত পোষণ করেছেন। নারীদের 100 আসন ত্রয়োদশ নির্বাচনে কি প্রভাব ফেলবে বলে মনে করেন? এই জায়গাটিতে আমি একটু কথা বলতে চাই, যদিও এখনো পর্যন্ত নিশ্চিত না ঐক্যমত হয়েছেন, কিন্তু বাস্তবায়ন হবে কিনা আমি জানি না। আপনি নারীর সমান অধিকারের কথা বলছেন, আবার 100 সংরক্ষিত আসন রাখছেন, তো মানে এটা কেমন জানি দেখায় না? আপনাকে আমি সমান সমান অধিকার দিলাম, আবার একটু করুণা করে বেশি দিলাম, সাংঘর্ষিক হয়ে গেল কিনা? এটি হয় কিনা, হয়তোবা এটি অন্য কোনো ফর্মেও আসতে পারে। হ্যাঁ, সেটি যে ফর্মেই আসুক, যদি যেন নারীরা করুণার পাত্রী না হয়, অসম্মানজনক ভাবে যেন এটি না হয়। আসন আরো বাড়াক, আমাদের আপত্তি নেই। হ্যাঁ, নারী সমান সমান 150 করে দিক, তাতেও আমার আপত্তি নেই, যেহেতু অধিকারের বেলায় সমান। সেটি একটি বিষয়। এবং অর্থ বিলের বিষয়টি আসলেই এটি খুবই সময়োপযোগী এবং খুবই প্রয়োজন। দেখেন, আমি গণতন্ত্র মানে কি, আমি আপনার মতকে সমর্থন করতে নাও পারি। ভলতেয়ারের মতামত, ভলতেয়ার যেটি বলেছেন যে আমি আপনার মতকে সমর্থন করতে নাও পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। সেটিই কিন্তু ডেমোক্রেসির মূল জায়গা। এখন ধরুন আমি একটি দল থেকে পার্লামেন্টেরিয়ান হলাম, আর কামাল ভাই ওই একই দল থেকে পার্লামেন্টেরিয়ান হলেন। কামাল ভাই মনে করেন একটি রুল দিলেন, আমি ট্রেজারি বেঞ্চে বসে আমি সেটির বিরোধিতা করতে পারবো কিনা? যদি না পারি, সেটি কেমন জানি মনে হয় না, সেটি পিওর ডেমোক্রেসি মনে হয় না। যখন আমি এই মতামত দিতে পারবো যে কামাল ভাই আপনার মতামতটি সঠিক নয়, সেটি হচ্ছে গণতন্ত্র। সুতরাং আমি মনে করি এই 70 অনুচ্ছেদে যে সংশোধনী আনার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে সকল রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, এটিকে আমি সাধুবাদ জানাই। এবং শুধু সাধুবাদ জানিয়ে ক্ষান্ত হব না,
আশাবাদ রাখতে চাই এটি যেন বাস্তবায়ন হয়, তাহলে সংসদ আরো বেশি প্রাণবন্ত হবে এবং এটির ফলে আরেকটি বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ বা বেশি উপকার হবে কোন জায়গাটিতে, সেটি হচ্ছে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, তার লাগাম জনগণের হাতে কিছুটা হলেও থাকবে। কারণ ওই যে না ভোট পড়বার যে এক ধরনের আতঙ্ক থেকে যাবে পাওয়ার পার্টির, এই আতঙ্কের কারণেও এখনো তো আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা। সেটিও তো মানে বিএনপি তো ঘোষণাই করেছে, তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায় তারা কিছুটা কমাবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবে এক ধরনের। এখনো পর্যন্ত তো প্রতিশ্রুতি তারা পালন করেনি, সেই সুযোগটিও তো আমরা দেইনি এখনো। তো আগামী নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তারা যে 31 দফার মাধ্যমে যে প্রস্তাবনা জাতির সামনে দিয়েছে, আমরা তাদেরকে ফেল করতে দেই একটা বার অন্তত, যে তারা আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার আগে তো এটি নিয়ে আসলে মন্তব্য করা যায় না। এবং আমি আপনার সময়ও তো হয়তো বা শেষ, আমিও ছোট করে বলছি, জনাব তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক দলগুলো 2006 সাল পর্যন্ত অনেকে অনেক কিছু জানেন, কিন্তু 2006 সালের তারেক রহমান এবং 2025 সালের তারেক রহমান এক ব্যক্তি নন। মাঝখানে কিন্তু 19 বছরের একটা ফারাক আছে। এই 19 বছরের ফারাকটি তারেক রহমানকে কতটা ম্যাচিউর করেছে, এবং 5 আগস্টের আগের তারেক রহমান এবং 5 আগস্টের পরবর্তী 10 মাসের তারেক রহমান এটিও এক নয়। যদি একই হতো, 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেররা যে রেটরিকগুলো বাজারে ছেড়েছিল, যে রক্তে ভাসিয়ে দেবে, কচুকাটা করবে, তারেক রহমান কিন্তু রিভেঞ্জ পলিটিক্স করেননি। ইনফ্যাক্ট তার দলের নেতাকর্মীরা যারা মনে করেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করেছে, আমি তো দেখেছি বিএনপির অনেক নেতাকে বিএনপি নিজে মামলা করে জেলে দিয়েছে, 1000-এর উপরে বহিষ্কার করেছে। সো দ্যাট আমি বিশ্বাস করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নাও আসতে পারে ক্ষমতায়, যেই আসুক এই ঐক্যমত্য কমিশনের কাছে আজকে অন্তত এই রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে এবং জুলাই যে চার্টার প্রকাশ করবার যে উদ্যোগ সরকার নিয়েছে, আমি আহ্বান জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে, জুলাই চার্টার যেন জনগণের চার্টার হয়, জুলাই চার্টার যেন বাংলাদেশের মুক্তির চার্টার হয়, এবং জুলাই চার্টার যেন গণতন্ত্র রক্ষার কবচ হয়। ধন্যবাদ জানাচ্ছি সাইদ খান। মোস্তফা কামাল, আগের অংশে একটি প্রশ্ন রেখেছিলাম, সে বিষয়টা আলোচনায় ফিরতে চাই। শেখ হাসিনা উর্দি পরে ক্ষমতা আসেনি, আমরা দেখেছি যে গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু করে তিনি স্বৈরাচার হয়ে উঠেছিলেন। এই ধরনের স্বৈরাচারের পুনরুত্থান আমরা কিভাবে ঠেকাবো? শিক্ষা নেয়া। শিক্ষা নিয়েছে কি 10 মাসে? নমুনা খারাপ। তো শিক্ষা নেয়া এভাবে যে আপনি কোত্থেকে শিক্ষা নিলে ভালো হয়, বেয়াদবের কাছ থেকে শিক্ষা নিলে আদব একটু বেশি শেখা যায়। এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। যে ওনার কি পরিণতি হয়েছে, ওনার যেই প্রধান সিপাহসালার ওবায়দুল কাদের, উনি ওনার ত্যাগের কথা বলেছেন কয়েকদিন আগে, দেখেন একটা অডিওতে শুনেছেন বোধহয় আপনিও, যে তিনি বাথরুমে 5 ঘন্টা কিভাবে ত্যাগ করেছেন, কত গামলা কি ত্যাগ করেছেন বা কত বদনা কি ত্যাগ করেছেন। ওনার দেখা দেখি আরেকজন বলেছেন তিনি কচুরিফানার মধ্যে 4 ঘন্টা কিভাবে ত্যাগ করেছেন। এই যে হাস্যকর হওয়া, এখন যারা আছেন তারা যদি ওখান থেকে একটু শিক্ষা নেন। একই সাথে তারা বলেছেন যে ছাত্রলীগ তাদেরকে কিডন্যাপ করার জন্য রেড দিয়েছিল। তাহলে ওখান থেকে একটু শিক্ষা নিলে, আপনি যে প্রশ্ন করেছেন যে ওই মোহ ত্যাগ করা, নিজেদেরকে হাস্যকর না করা, এমনকি নিজেদেরকেও বিপদগ্রস্ত না করা, তাদেরকেও যেন এক কাপড় এভাবে পালাতে না হয়, তাদেরকেও যেন এভাবে নিগৃহীত হতে না হয়, এত বেঞ্চি কাটতে না হয়। এইভাবে আপনি দেখেন এত বড় একটা দল, ভাবেন আপনি একদম নিজস্ব অবস্থান থেকে, প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আপনি পছন্দ করেন আর না করেন, ওই রকম একটা দলকে বিএনপি জামাতের আন্দোলনে যত না কাবু হয়েছে দলটা, তার চেয়ে বেশি কাবু হয়েছে তাদের অপকর্মের কারণে। যে কারণে আমি বলে থাকি শেখ হাসিনার পতনের জন্য 1 নম্বর অবদান ওনার নিজের। তিনি নিজে যে অবদান রেখেছেন তার পতনের জন্য, এটা আর এত বড় অবদান কেউ রাখতে পারেননি। তো আমাদের বাদ বাকি দলগুলোর ওখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে তাদেরকে যেন এই পরিণতিতে পড়তে না হয়। আর বিশেষ করে সরকারে যারা আছেন তারা কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্বে আছেন। অন্তর্বর্তী বলছি, আগে তত্ত্বাবধায়ক বলা হতো, অনেক তফাৎ আছে কিন্তু 91 সরকারের সাথে অথবা 96 সরকারের সাথে এই সরকারের গুণগত বিশাল তফাৎ। আর এই সরকারে যারা আছেন, সমালোচনা হচ্ছে তাদেরকে নিয়ে, তাদের কারো বিরুদ্ধে কিন্তু অনৈতিকতার অভিযোগ নেই।
কামাল ভাই অভিযোগ আছে তাদের অনেক পিএসএ ইতিমধ্যে দুদকে মামলাও ফাইল হয়েছে, তলব করেছে, জিজ্ঞাসাবাদ হয়েছে। এটা অন্তত ভালো যে পতনের আগ দিয়ে আগের প্রধানমন্ত্রীর মতো বলতে হয়নি যে আমার পিয়ন তো 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তো ওইটার সাথে যদি আপনার ঐকিক নিয়মের অঙ্কে তুলনা করেন যে 15 বছর 7 মাসে একজন পিয়ন চুরি করে 400 কোটি টাকা, তাহলে 8 মাসে একজন এপিএস চুরি করে 300 কোটি টাকা, তাহলে একদিনে কত চুরি বের হয়? কত বড় লুটেরা। তাদের জন্য শিক্ষা নেয়ার বিষয় আছে। এরই মধ্যে দুদক তাদেরকে তলব করেছে, এটাও কিন্তু শিক্ষার একটা লজ্জার। অতএব শিক্ষা যদি নিজে না নেন এবং কামাল ভাই আরেকটি জিনিস, এই এনসিপি কে নিয়ে আমাদের যে উচ্চাসা ছিল, আপনি দেখেন গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একজন নারী সহকর্মী, হয়তো তার নামটি আমরা জানি না এবং ওই ভদ্রলোকের নামটিও আমি বলতে চাচ্ছি না, উচ্চারণ করতে চাচ্ছি না, তারা যে ভাষায় টেলিফোনে কনভারসেট করেছে এটি আমাদেরকে শুধু লজ্জিত করেনি, তাদের সম্পর্কে গোটা জাতির ধারণা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং তারা বিশেষ করে ঘৃণার জায়গায় চলে গেছে। এবং আরেকটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে এনসিপির নেতাদের কাছে তাদের নারী সহকর্মীরা কতটুকু নিরাপদ, এবং যদি তারা আসলে এর চেয়ে বেশি ক্ষমতা পেয়ে বসে তাহলে গোটা বাংলাদেশের নারীরা কতটা নিরাপদ হবে, কি অবস্থা তারা করে ছাড়বে। প্রশ্ন এসে যায় যে দুইজনের কথা আপনি বলছেন, এই দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং অত্যন্ত স্নেহ করি, তারা মেধাবী, কিন্তু তাদের যেই পরিণতি হলো, তাদেরকে নিয়ে যে আজকে ট্রল হচ্ছে, বিভিন্ন কিছু ফাঁস হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে আহত করছে। তাদেরও তো 5 আগস্টে মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না। কামাল ভাই, মেধাবী দুষ্ট মেধাবী লোক তো প্রয়োজন না, সেটা হচ্ছে ব্যাখ্যা, কিন্তু এটা তো আমাদেরকে কষ্ট দেয়। তাদের তো অবদান ছিল বা অবদান আছে, তো তারাও যদি তাদের জায়গায় একটু সতর্ক হতেন। মোস্তফা কামাল, যে তরুণরা আসলে গণ অভ্যুত্থানে অগ্রগামীদের ভূমিকায় ছিল, তারা আসলে লক্ষ্যচ্যুত কেন হলো? লক্ষ্যচ্যুত হয়েছে আমাদের যে প্রথাগত রাজনীতি, এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তারা বলছিল একটা নতুন বন্দোবস্ত তারা দিবে, শুনতে কিন্তু আমাদের ভালো লেগেছিল। তো বন্দোবস্ত শব্দটাও সুন্দর, আবার আরেকটা তারা চাচ্ছে সনদ চাচ্ছে, এটাও তাদের খুব দাবি, এটাও দরকার আছে। কিন্তু তারা সনদের পাশাপাশি আবার একটু মসনদও চাচ্ছিল। এই সনদ আর মসনদে দুইটা চাইতে গিয়ে তারা কিন্তু প্রথাগত রাজনীতিতে পড়ে গেছে। তার আগের সপ্তাহে আপনি দেখেন তাদের কারো অবদান আসছে, কে বিকাশে ভালো খায়, কে ক্যাশে ভালো খায়, কে নগদে ভালো খায়। আমারও এটাই মনে হয়, কে চেক নেয় না, ক্যাশ নেয়। আমার কাছে সংক্ষেপে মনে হয় কি লোভ তাদেরকে ডুবিয়েছে, আচ্ছা মতো ডুবিয়েছে। হ্যাঁ, এবং এমন ভাবে ডুবেছে, এনসিপি অনেকে ফান করে বলেন এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, আবার অনেকে বলেন ন্যাশনাল কমেডি পার্টি। না হয় একটা দলের দায়িত্বশীল নেতাদের এই সব আচরণ বা এই সব কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে কেন আসবে? অঙ্কুরেই তো বিনষ্ট করে ফেলছে। মাস কয়েক আগে তারা ছিল অত্যন্ত আদরের, স্নেহের। যে বিরোধিতাটা আমরা দেখছি বিএনপির সাথে, এটা এক ধরনের বাহ্যিক, অনেক স্নেহ, এমনকি তারা গোপন রেখেছিল, কিন্তু আমরা জেনেছি। আন্দোলন চাঙ্গা করার সময় তারেক রহমান সাহেবের সাথে তাদের নিয়মিত যোগাযোগ হতো, ওখান থেকে পরামর্শ পেত, তারা সাহস পেত। তারা একটা পর্যায়ে দেখা গেল যে ওটা অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা খেয়াল করেছি। কামাল ভাই, আপনি যে বলছেন যে এনসিপির এরা অতি আদরের ছিল, এরা তো এখন অতি আদরের নষ্ট দুলাল হয়ে গেল। জি, ওই ক্ষেত্রে আমাদের তাদেরকে নিয়ে ভাবতে হবে, তারা কেউ ধনীর ঘরের দুলাল ছিল না, কেউ বেশিরভাগই মধ্যবিত্ত ঘর থেকে আসা। সাইদ খান, এনসিপির যে বাস্তবতা তুলে ধরছেন, সেই জায়গা থেকে শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে ত্রয়োদশ নির্বাচনে তাহলে আসলে আমরা যদি ভোটের প্রসঙ্গে আসি, বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে? বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। এখন কেন বললাম এরকম? বিএনপি যাকে যাকে প্রতিদ্বন্দ্বী বানাবে সেই প্রতিদ্বন্দ্বী হবে। আগামী নির্বাচন এক জিনিস আর ভোট আর এক জিনিস, সে ব্যাখ্যা কামাল ভাই দিয়েছেন। ভোটের ইকুয়েশনে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি নির্বাচনে আমরা দ্বাদশ নির্বাচনের ছায়া দেখতে পাবো না। দ্বাদশ নির্বাচনের ছায়া দেখতে পাবো না, সকল মানুষ ভোট দিতে পারবে। এখন সেটি তো বলা হতো যে আমিডামি নির্বাচন না, এটি মনে করেন বিএনপি। এখন আপনি তো চাইলেই ওভার দ্য নাইট এনসিপি কে আপনি শক্ত প্রতিদ্বন্দ্বী বানাতে পারছেন না, পারেননি। এনসিপি হতে চায়নি, এনসিপি লোভে ডুবে গেছে। এনসিপি ওই যে কামাল ভাই বললেন যে তারা মসনদ এবং সনদ দুটো একসাথে চেয়েছে, তারা তাদের কৃতকর্মে ডুবেছে। আর জামায়াত ইসলামী তাদের এইবার ক্ষমা চেয়ে জাতির কাছে মূলধারায় আসবার সুযোগ ছিল, তারা সেটি স্বীকার করেনি। কারণ জামাতের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ ভাঙার মতো সক্ষমতা এই নেতৃত্বের আছে বলে আমার মনে হয় না। অপরদিকে এনসিপি কোনো ন্যারেটিভ, কোনো ফিলোসফি দাঁড় করতে পারেনি। তাহলে কি ত্রয়োদশ নির্বাচনে বিরোধী দলের শূন্যস্থান বিরোধী দল হবে একটি হবে, সেটি বিএনপি। সেটি নিয়েই দ্বন্দ্ব চলছে, কে হবে বিরোধী দল।
তারা সব রাজনৈতিক দলই জানে যে যে কোনোভাবে নির্বাচন হলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, তবে বিরোধী দল হবে। আপনি দেখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে 40-50 জন স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়ে আসবে এবং এই স্বতন্ত্র প্রার্থীদের রাজনৈতিক পরিচয় হয়তো থাকবে না, কামাল ভাই আমার সাথে একমত হবেন, তাদের একটা রাজনৈতিক ইডিওলজি থাকবে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসুদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।